তো গত ক্লাসে আমরা বেসিক সি প্রোগ্রামিং করেছিলাম, অর্থাৎ ওখানে হচ্ছে আমরা সি প্রোগ্রাম কিভাবে গঠিত হয় মানে স্ট্রাকচারটা দেখেছিলাম, তারপর কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, তারপর ছোটখাটো 4টা 5টা প্রোগ্রাম আমরা করেছিলাম। তো আজকেও আমরা কয়েকটা প্রোগ্রাম করব। তো আমরা তোমাদেরকে মনে করিয়ে দিই, আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট অনেকগুলো অ্যালগরিদম ফ্লোচার্ট করেছিলাম। তো আমরা কিন্তু সি প্রোগ্রামে ওই অ্যালগরিদম ফ্লোচার্টগুলোই বাস্তবায়ন করব। তো আমি তোমাদের একটু মনে করে দিচ্ছি আমরা কি ধরনের অ্যালগরিদম ফ্লোচার্ট করেছিলাম। আমরা দুইটা সংখ্যার যোগফল, হ্যাঁ, তারপর হচ্ছে দুইটা সংখ্যার গড়, তিনটা সংখ্যার যোগফল, তিনটা সংখ্যার গড়, গুণফল নির্ণয়, এই টাইপের প্রোগ্রাম করেছিলাম, অ্যালগরিদম প্রজেক্ট করেছিলাম। তারপর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, তারপর হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার রম্বস, সামান্তরিক ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রফল নির্ণয়, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়। তারপর সেন্টিমিটার থেকে ইঞ্চি, ইঞ্চি থেকে সেন্টিমিটার, সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস, তারপর মিটার থেকে সেন্টিমিটার, এরকম বিভিন্ন ধরনের কনভার্সন আমরা মানে পারি, অ্যালগরিদম প্রজেক্ট করতে পারি। তো এরপরে হচ্ছে আমরা করেছিলাম দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা, দুইটা সংখ্যা ছোট ছোট কিনা, মানে দুইটার মধ্যে ছোট সংখ্যা বড় সংখ্যা সমান কিনা, ধনাত্মক কিনা ঋণাত্মক কিনা, ঠিক আছে। তারপর হচ্ছে মানে পজিটিভ নেগেটিভ। তারপর হচ্ছে আমরা করেছিলাম একটা সংখ্যা জোড় কিনা বা বিজোড় কিনা, হ্যাঁ, একটা সাল লিপিয়ার কিনা। তারপর হচ্ছে এই বিভিন্ন ধরনের টেম্পারেচার নিয়ে করেছিলাম। তারপর হচ্ছে তোমার তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা, তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা, এই ধরনের অনেকগুলো প্রোগ্রাম করেছিলাম, অ্যালগরিদম প্রজেক্ট করেছিলাম। তো আমরা বেসিক্যালি ওই ধরনের যে অ্যালগরিদম প্রজেক্ট গুলো আছে সেগুলোকে এখন আমরা সি প্রোগ্রামে বাস্তবায়ন করব। অর্থাৎ আমরা এতদিন থিওরিটিক্যালি পড়েছি, এখন আমরা প্র্যাকটিক্যালি এই প্রোগ্রামগুলো রান করে দেখাবো। তো আরেকটা মজার বিষয় হচ্ছে তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষার জন্য যে প্র্যাকটিক্যাল অংশটা এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এখানে প্র্যাকটিক্যাল অংশের জন্য 3টা অধ্যায় পড়তে হয়। একটা হচ্ছে অধ্যায় 5, যেটা আমরা এই যে প্র্যাকটিক্যাল শুরু করে দিয়েছি। তারপর হচ্ছে অধ্যায় 4-এ আমি প্র্যাকটিক্যাল করাবো, আর হচ্ছে অধ্যায় 6-এ প্র্যাকটিক্যাল করাবো। এই 3টা করলে তোমাদের প্র্যাকটিক্যালে যে 25 নাম্বার সেটাও কিন্তু শেষ হয়ে যাবে। মানে শুধু তোমরা অধ্যায় 5 শেষ করছো এমন না, পাশাপাশি প্র্যাকটিক্যালের একটা বড় অংশ তোমাদের কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এটা কিন্তু তোমাদের মাথায় রেখো। আর আমরা সি প্রোগ্রাম পড়ার পরে আমরা হচ্ছে এই এমসিকিউ সলভ করবো, সৃজনশীল সলভ করবো, তোমাদের দেখাবো প্রশ্নের প্যাটার্ন গুলো কেমন হয়। তো আমি আশা করবো আর কি আমরা যখন প্র্যাকটিক্যাল মানে এমসিকিউ আর সৃজনশীল সলভ করব, তার আগেই যেন তার আগেই যেন তোমরা হচ্ছে পিছনের ক্লাসগুলো সব দেখে শেষ করে ফেলো, না হলে কিন্তু তোমরা পরে কিন্তু কিছু বুঝবে না, লাস্টের দিকে গিয়ে কিছু বুঝবে না। এই জন্য এখনকার যে কাজগুলো আছে এগুলো এখনই শেষ করে ফেলতে হবে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে আজকে আমাদের সি প্রোগ্রাম শুরু করি। তো আজকে আমরা সি প্রোগ্রাম করার জন্য গত ক্লাসে যেগুলো করেছিলাম তারপর থেকে শুরু করব। এখন আমি কোড ব্লকসটা রান করে নিচ্ছি। আহ, তোমরা যারা হচ্ছে আমার সাথে প্র্যাকটিস করবা এখনই, তারা অবশ্যই অবশ্যই মোবাইলে থাকলে সিপিপি ড্রয়েডটা ডাউনলোড করে নাও, বা ডাউনলোড করা থাকলে ওপেন করো। আর হচ্ছে যদি ল্যাপটপে থাকো তাহলে কোড ব্লকসটা তোমরা হচ্ছে ওপেন করে নাও। তো এই কোড ব্লকস ওপেন করার পরে তারপর হচ্ছে যদি কেউ পরে প্র্যাকটিস করতে চাও বাসায় সেটাও করতে পারো, তবে আমার সাথে করাই বেটার। সমস্যাটা তুমি ইনস্ট্যান্ট আমাকে জানাতে পারবা, পরে জানালেও সমস্যা নেই। তো আজকে আমি হচ্ছে তোমাদেরকে যেসব প্রোগ্রাম দেখাবো তার মধ্যে যেগুলো আছে তোমাদেরকে কোড ব্লকসটাকে দেখাই। আমরা কোড ব্লকস ওপেন করে ফেলেছি। তো আমরা আজকে যেসব প্রোগ্রাম গুলো করবো তার মধ্যে হচ্ছে তোমার এই যে আমরা গত ক্লাসে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল করেছিলাম, তারপর হচ্ছে আহ সম্ভবত ত্রিভুজের ক্ষেত্রফল করেছিলাম, এই ধরনের আরো কিছু ক্ষেত্রফল আজকে আমরা করবো। তারপর হচ্ছে আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইটে যেতে পারি, ফারেনহাইট থেকে সেলসিয়াসে, বা ইঞ্চি থেকে সেন্টিমিটার, মিটার থেকে সেন্টিমিটার থেকে ইঞ্চি, এই ধরনের কাজে আমরা যাবো। তবে আহ যাওয়ার আগে আমরা জাস্ট তোমাদেরকে একটা কিছু জিনিস দেখাই, হ্যাঁ, কিছু জিনিস দেখাই। সেটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, জিনিসটা পরে দেখাচ্ছি। আমাকে মনে করে দিও তোমাদেরকে আমি হচ্ছে এই প্রোগ্রামগুলো কিভাবে আমরা হচ্ছে অনলাইনে কিভাবে মানে এগুলোর অ্যাপ্লাই কোথায় হয়, অ্যাপ্লিকেশনটা তোমাদের হচ্ছে আমি দেখাবো। তো তার আগে আমরা একটা দুইটা প্রোগ্রাম করে নিই, ঠিক আছে। আমাদের মাথাটা এখন ফ্রেশ আছে, একটা দুইটা প্রোগ্রাম করে নিই, মাঝখানে বিরতি হিসেবে তখন আমরা ওইটা দেখবো। ওকে, আমি এখন হচ্ছে এই যে নতুন করে ফাইল, সবাই যারা অতদিন দেখো না তারা একটু দেখে নাও। এই যে সবার বাম পাশে আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ ফাইল নিব, নিউতে গেলে হচ্ছে এমপি ফাইল আসবে। কি করলাম, ফাইলে গেলাম, তারপর নিউতে যাব, নিউতে গেলে আসবে এমপি ফাইল, তাহলে দিলাম এমপি ফাইল। তাহলে আমার হচ্ছে নতুন একটা ফাইল ওপেন হলো, এখানে আমি প্রথমটা লিখবো। পাশাপাশি কি করবো, আমি এটাকে সেভ করে নিব। তো সেভ করার জন্য কি করতে হয়, সেভ করার জন্য হচ্ছে যারা নতুন প্রোগ্রাম করবা তারা হচ্ছে এই ফাইল টাইপ, যে ফাইল টাইপ এটা সি, তে দিয়ে রাখবে। এই যে ফাইল টাইপ আমার এখানে সি তে দেয়া আছে, যেটা আমি আগে প্রোগ্রাম করেছি। তো এখানে সি দিবা, সি না থাকলে সি, সি এবং সি প্লাস প্লাস, সি থাকবে সাথে হয়তো সি প্লাস প্লাস থাকতে পারে।
দেওয়ার পরে আমি একটা নাম দিলাম, ধরো আমি আজকে প্রোগ্রাম, ধরো আমরা 6 নম্বর প্রোগ্রাম করবো, প্রোগ্রাম করবো। তো লিখলাম প্রোগ্রাম 6, ঠিক আছে, লিখে আমি সেভ দিলাম, শেষ, আমার এটা সেভ হয়ে গেল। এখন আমি হচ্ছে প্রোগ্রাম লেখা শুরু করবো। প্রোগ্রাম লেখার জন্য, আচ্ছা একজন বলছে সাউন্ডটা একটু কেমন যেন আসছে, সাউন্ড কি সবারই সমস্যা? জি স্যার, কারো একটু কি সাউন্ড? কাটা কাটা আসতেছে। আচ্ছা, আচ্ছা মনে হয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কালকে থেকে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, এখন মনে হয় ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যেটা বলছিলাম, আমরা এখন নতুন করে প্রোগ্রামটা করব। তো প্রোগ্রামটা করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে হেডার ফাইল করা। প্রথম কাজ হচ্ছে হেডার ফাইল নেওয়া। তাহলে হেডার ফাইল আমরা কি নিব? include std.h, include std.h। তো এই হেডার ফাইলটা কেন নিব? আচ্ছা এখনো সমস্যা হচ্ছে, যে হঠাৎ করে কেন সমস্যা হলো সেটা বুঝতে পারছি না। আচ্ছা, আমি দেখি তেমনটা কি সমস্যা। সাউন্ড হচ্ছে, এখন কি ঠিক আছে? সাউন্ড সাউন্ড ঠিক আছে এখন? আচ্ছা সাউন্ড যদি শুনতে পাও ঠিক মতো, তাহলে একটু মেসেজে লিখো, তাহলেই হবে। ঠিক আছে, এবার যদি ঠিক এখন আছে। ঠিক হয়ে থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা কালকে থেকে নেটওয়ার্কের সমস্যা করছে, মানে আহ, বুঝলাম না এখনো ঠিক হলো না কেন নেটওয়ার্কটা। ওই যে তোমরা জানো তো মনে হয় না, সাবমেরিন কেবলের লাইন হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছিল, মানে কেটে গিয়েছিল, এরপর থেকে হচ্ছে সমস্যা হচ্ছে। ওকে, যেটা বলছিলাম, তো আমরা হচ্ছে হেডার ফাইল দিব প্রথমে। আমরা সি প্রোগ্রাম করার সময় প্রথম কাজটা হচ্ছে হেডার ফাইল দেওয়া। তো হেডার ফাইল আমরা কি দিব? প্রথমে ইনক্লুড std.h। std কেন বলেছিলাম? std হচ্ছে স্ট্যান্ডার্ড, std হচ্ছে স্ট্যান্ডার্ড, আই হচ্ছে ইনপুট, ও হচ্ছে আউটপুট, এইচ হচ্ছে হেডার ফাইল। তাহলে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য একটা হেডার ফাইল সংযুক্ত করব। এই ইনক্লুড মানে হচ্ছে সংযুক্ত করা, ইনক্লুড মানে হচ্ছে সংযুক্ত করা। আমি একটু বড় করে দিচ্ছি। আচ্ছা এখন আমি কি করব? আমি হচ্ছে এখন মেইন ফাংশনটা ইউজ করব। শুধু মেইন দিলে হবে, ইন্ট মেইন দিলে হবে, একটা দিলেই হবে, সমস্যা নাই। শুধু মেইন দিলে হয়, মেইন দিলে হয়। আচ্ছা মেইন ফাংশন দিলাম। মেইন ফাংশন দেওয়ার পরে আমরা যেটা করব, হ্যাঁ আমি মেইন ফাংশন দিয়ে করি। মেইন ফাংশন দেওয়ার পর আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের প্রোগ্রাম শুরু করব। তো প্রোগ্রাম আমাদের যে মূল অংশটা, এই শুরু করার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই। একটা সেকেন্ড ব্র্যাকেট দিলে অটোমেটিক এটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম। দেওয়ার পরে আমাদের হচ্ছে এখন প্রোগ্রাম শুরু হবে। তো প্রোগ্রাম শুরু হলে প্রথম কাজ হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করা। প্রথম কাজ হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করা। এখন আমরা কি করব? আমাদের প্রশ্নটা কি সবাই একটু লিখে নাও তাড়াতাড়ি করে, আমরা এখন কোনটা করতে যাচ্ছি। ধরো আমরা এখন যে প্রোগ্রামটা করব, সেটা হচ্ছে, ধরো আমরা গত ক্লাসে করেছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, ঠিক আছে, তারপর করেছিলাম রম্বসের ক্ষেত্রফল নির্ণয়। তো আমরা আজকে সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করে দেখি এটা কিভাবে বের করতে হয়। তো আমাদের প্রশ্ন হচ্ছে, এখন আমরা যে সি প্রোগ্রামটা করতে যাচ্ছি, এইটুকু পর্যন্ত আমরা যা করেছি এটা তো সব প্রোগ্রামে করতে হবে, এই জন্য আমি এইটুকু লিখে নিলাম। তো আমাদের এখন যে প্রশ্নটা আমরা সলভ করবো সেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় সি প্রোগ্রাম লিখো। সবাই তাড়াতাড়ি খাতা লিখে ফেলো, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় সি প্রোগ্রাম লিখো। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম লিখো। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি কেউ আমাকে একটু লিখে দিতে পারবা তোমাদের মেসেজে? দেখি কে কার কার মনে আছে। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা ভেরি গুড, সামান্য ভুল হয়েছে, ঠিক আছে। আর কি কারেক্ট হ্যাঁ, করবা? স্যার ভূমি ইন্টু উচ্চতা। ভেরি গুড, ভেরি ভেরি গুড। এখন ঠিক আছে। তো সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে ভূমির উচ্চতা, হাফ কিন্তু নাই, হাফ আছে হচ্ছে রম্বসের ক্ষেত্রফলে। আচ্ছা এখন দেখো, আমরা প্রথম যে কাজটা, আমরা হচ্ছে প্রথম কাজটা করবো হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন। তাহলে আমাদের ভেরিয়েবল কয়টা, মানে চলক কয়টা? চলক হচ্ছে সামান্তরিকের ভূমি একটা চলক, উচ্চতা একটা চলক, আর ক্ষেত্রফল একটা চলক। এই হচ্ছে চলক মোট তিনটা, ভূমি একটা, উচ্চতা একটা, ক্ষেত্রফল একটা। তো এই তিনটা চলকে আমি বললাম যে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আমি চাইলে দশমিক সংখ্যা ধরতে পারতাম, আমি ধরলাম এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার জন্য কি লিখতে হয়? ইন্টিজার লিখতে হয়। ইন্টিজার অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টিজারের শর্ট ফর্ম হচ্ছে আইএনটি। আইএনটি লিখতে হবে, এটা একটা কিওয়ার্ড। এখন এই ইন্টিজারের জন্য স্পেসিফায়ারের নাম কি? পার্সেন্ট ডি। ইন্টিজারের জন্য স্পেসিফায়ার নাম হচ্ছে পার্সেন্ট ডি। তোমাদের যদি মনে থাকে যে ইন্টিজারের জন্য আমরা কোনটা ইউজ করি, পার্সেন্ট ডি ইউজ করি। আচ্ছা আমি তোমাদের দেখাই দিচ্ছি।
গত ক্লাসে আমি পড়াইছি, তারপরে একটু দেখা দিচ্ছি। মানে আমরা হচ্ছে একসাথে সবগুলো স্পেসিফায়ার দেখেছিলাম যে যেগুলো আমাদের কাজে লাগবে বেশি, সেই ধরনের যে স্পেসিফায়ার তোমাদের দেখেছিলাম। আমি একটু বের করছি এটা, কোথায় আছে। আচ্ছা, পেয়ে গেছি। এই যে এইখানের যে টেবিলটা আছে, এটা একটু ভালো করে খেয়াল করতে হবে। এটা ভালো করে খেয়াল করতে হবে, এটা আমাদের বারবারই কাজে লাগবে। যদি ডেটা টাইপ গুলো, মানে আমাদের ভেরিয়েবল গুলো যদি হচ্ছে ক্যারেক্টার হয়, ক্যারেক্টার মানে হচ্ছে ABCD, যদি এমন হয়, আমরা তো সংখ্যা ইনপুট নিব। ভূমি, সামুদ্রিক ভূমি কেমন হয়, সংখ্যা হয় একটা, তাই না? উচ্চতা কেমন হয়, একটা সংখ্যা হয়। যদি সংখ্যা হয় তাহলে এটাকে বলা হয় ইন্টিজার টাইপের ডেটা। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা। এই ইন্টিজারকে শর্ট করে লেখা হয় আইএনটি, এটাকে শর্ট করে লেখা হয় আইএনটি। আর আইএনটি কে প্রকাশ করা হয় পার্সেন্ট ডি দিয়ে। আইএনটি কে প্রকাশ করা হয় পার্সেন্ট ডি দিয়ে। তার মানে যখন আমরা আইএনটি ইউজ করব তখন হচ্ছে আমরা পার্সেন্ট ডি ইউজ করব। তো যেহেতু এখন আমরা আইএনটি ইউজ করছি, এটা সবাই স্ক্রিনশট দিয়ে রেখে দাও, এই স্লাইডটা, এটা কিন্তু ভালো করে পড়তে হবে। তো আমরা হচ্ছে ইন্টিজারের জন্য ইউজ করি কিওয়ার্ড হচ্ছে আইএনটি, আর এই আইএনটি কিওয়ার্ডের জন্য স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট ডি। তাহলে এখন আমরা যেটা করব, আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেললাম, তারপরে যেটা করবো আমরা সেটা হচ্ছে, এই যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এই ভেরিয়েবল গুলো ইনপুট নেওয়ার ব্যবস্থা করতে হবে। এখন এখানে আমাদের ভেরিয়েবল কয়টা আছে? দুইটা আছে, একটা হচ্ছে বি আর এইচ, ইনপুট নিতে হবে এরকম ভেরিয়েবল দুইটা। আর এরিয়াটা হচ্ছে আমাদের আউটপুট আমরা পাবো। তো আমরা হচ্ছে যদি প্রিন্টএফ দিই, প্রিন্টএফ দিয়ে আমরা কি বলি? প্রিন্টএফ দিয়ে আমরা বলি হচ্ছে, এখানে আমরা বলি যে আমরা এই লাইনে কি কাজ করতে চাচ্ছি। আমরা বলবো হচ্ছে এন্টার দ্য ভ্যালুস। আমরা বল এন্টার দ্য ভ্যালুস, এন্টার দ্য ভ্যালুস, ভ্যালুস, এটুকু লিখে দিলাম। এটুকু লিখে দিলে কি হবে, যে সফটওয়্যারটা ব্যবহার করবে বা যে প্রোগ্রামটা চালাবে, রান করবে, সে প্রথমে এই লাইনটা দিবে। আমরা জানি প্রিন্টের ভিতরে যে লেখা আমি লিখবো সেটাই হচ্ছে প্রিন্ট হবে। আমি প্রিন্টের ভিতরে ইনভার্টেড কমার ভিতরে যা লিখবো সেটাই কি প্রিন্ট হয়ে যাবে। তাহলে আমি লিখলাম এন্টার দ্য ভ্যালুস, সেটাই কি হবে, প্রিন্ট হয়ে যাবে। এখন আমি কি করব, সংখ্যা দুইটা ইনপুট নেওয়ার ব্যবস্থা করব। সংখ্যা দুইটা কি কি? সংখ্যা দুইটা হচ্ছে, একটা হচ্ছে তোমার বি আর একটা হচ্ছে এইচ। একটা হচ্ছে বি, একটা হচ্ছে এইচ। ইনপুট নেওয়ার সিস্টেমটা কি? স্ক্যানএফ দিয়ে ইনপুট নিতে হয়। স্ক্যানএফ হচ্ছে একটা ফাংশন যেটার কাজ হচ্ছে ইনপুট নেওয়া। প্রিন্টএফ এর কাজ হচ্ছে, সে হচ্ছে প্রিন্ট করবে। স্ক্যানএফ এ গিয়ে আমরা হচ্ছে পার্সেন্ট ডি দিব। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, তাই আমরা দিব হচ্ছে পার্সেন্ট ডি। সাকিব, তুমি কি বুঝতে পেরেছো? তোমার সমস্যা কি সলভ হয়েছে? জি স্যার, বুঝতে ইন্টিজার, পেরেছি। জি স্যার। ওকে, ওকে, থ্যাংক ইউ। তো আমরা এখানে ইনপুট নিব কয়টা সংখ্যা? দুইটা, একটা হচ্ছে বি, একটা হচ্ছে এইচ। তাই আমরা এখানে পার্সেন্ট দুইবার লিখলাম, কারণ আমরা বলছি বি আর এইচ দুইটাই হচ্ছে পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যার জন্য স্পেসিফায়ার ইউজ করতে হয় পার্সেন্ট ডি। এখন ইনপুট নেওয়ার সিস্টেম হচ্ছে লিখতে হবে কমা এন্ড বি, কমা এন্ড এইচ। মানে ভেরিয়েবল, যে দুইটা ভেরিয়েবলের নাম আমি ইনপুট নিব, যে দুইটা ভেরিয়েবলের নামে ইনপুট নিব, সেই দুইটা ভেরিয়েবলের নামটা লিখতে হবে এন্ড চিহ্ন দিয়ে। এটা হচ্ছে নিয়ম, স্ক্যানএফ এর নিয়ম। আর প্রিন্ট করার সময় এন্ড চিহ্নটা দিতে হয় না। ঠিক আছে, এটা আমরা একটু পরে দেখছি। তাহলে আমাদের ইনপুট নেওয়া শেষ। এখন আমাদের ইনপুট নেওয়া শেষ, এরপরে আমার কাজটা কি হবে? কাজটা হবে প্রসেস করা। তাহলে প্রসেস করার জন্য সূত্রটা লিখবো আমি, এরিয়া ইকুয়াল ভূমি আর উচ্চতা, তাই না? সামুদ্রিক ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। সামুদ্রিক ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। এখন আমরা লিখবো হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, বি ইন্টু এইচ। আচ্ছা, লিখলাম। লিখে এখন আমরা কি করব, এই যে আমি সামুদ্রিক ক্ষেত্রফলটা বের করলাম, এটাকে আমরা প্রিন্ট করব। প্রিন্ট করার সিস্টেমটা কি লিখতে হবে? প্রিন্ট এফ, প্রিন্ট এফ লিখতে হবে। দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট অবশ্যই, দেওয়ার পরে হচ্ছে মাঝখানে দিতে হবে ইনভার্টেড কমা, লাস্টে দিতে হবে সেমিকোলন। এর ভিতরে আমরা কি করব, এই প্রিন্টএফ এর জন্য কি লিখতে চাই আমি, আমি লিখবো যে দা এরিয়া ইজ, বা দা রেজাল্ট ইজ। হ্যাঁ, দা এরিয়া ইজ এত। মানে আমার যে রেজাল্টটা আসবে সেই প্রথম রেজাল্টটা লেখার জন্য, বলো। স্যার, প্রথম দিকে প্রিন্টে ফাংশন যে আবার লিখছেন, ওইটা ইন্টার দ্য ভ্যালু অপশন। এটা শুধু এই দুইটা কথা প্রিন্ট করার জন্য, এটা একটা অপশনাল লাইন, মানে এটা না লিখলে চলবে। কিন্তু এটা আমি কেন দিলাম একটু পরে আমরা দেখবো, যখন আমরা স্ক্যানএফ লিখছি না, স্ক্যানএফ, স্ক্যানএফ এ যে ইনপুটটা নিবে, নেওয়ার আগে উপরে লেখা থাকবে, ঠিক আছে, যে কি করতে হবে। ঠিক আছে, এটা না দিলেও কোনো সমস্যা নাই। আর এইখানে আমরা প্রিন্টএফটা কেন ইউজ করলাম, দা এরিয়া ইজ, এই লেখাটাকে প্রিন্ট করার জন্য। পাশাপাশি আমরা চাচ্ছি যে এই দা এরিয়া ইজ, এই জায়গাতে কি হবে, আমাদের রেজাল্টটা প্রিন্ট হয়ে যাবে। আমাদের রেজাল্টটা হচ্ছে প্রিন্ট করবো কোথা থেকে?
এরিয়া থেকে আমাদের রেজাল্টটা কার মধ্যে আছে? এরিয়ার মধ্যে আছে না? আমাদের ফলাফল যেটা আছে সেটা আছে এরিয়ার ভিতরে, কিন্তু আমরা এরিয়াটাকে প্রিন্ট করব। প্রিন্ট করার নিয়ম হচ্ছে যে ডেটা টাইপ সেটা লিখতে হবে। যেমন এখানে পার্সেন্ট ডি, কেন ইন্টিজার ডেটা টাইপ আমি বলেছিলাম আগেই, তাই আমি লিখলাম পার্সেন্ট ডি। এখানে যদি আমি অন্য কোনো ডেটা ইউজ করতাম, যদি বলতাম এটা দশমিক সংখ্যা, তাহলে ইউজ করতাম পার্সেন্ট এফ। আমি কাকে প্রিন্ট করতে চাচ্ছি? আমি হচ্ছে এরিয়াকে প্রিন্ট করতে চাচ্ছি, তাই আমি দিলাম হচ্ছে কমা এরিয়া। তাহলে ইনপুট নেওয়ার সময় লিখতে হয় এন্ড, আর প্রিন্ট করার সময় এন্ড লিখতে হয় না, শুধু কমা দিয়ে ভেরিয়েবলের নামটা লিখে দিলে চলবে। তারপর হচ্ছে আমি যদি মনে করি আমার প্রোগ্রাম শেষ, মানে শেষ বলতে হচ্ছে আমি সাকসেসফুলি হচ্ছে প্রোগ্রাম শেষ করেছি, তখন আমরা ইউজ করি রিটার্ন জিরো। সাকসেসফুলি যদি কোনো একটা প্রোগ্রাম আমরা শেষ করি তখন আমরা ইউজ করি রিটার্ন জিরো। এই হচ্ছে আমার মনে হচ্ছে আমার প্রোগ্রাম ঠিক আছে, আমি লিখেছি। এখন ঠিক আছে কি নাই সেটা প্রথমে চেক করলে বোঝা যাবে। আমি চেক করলাম, এই যে এখানে বিল্ড অপশন, এই যে এখানে হচ্ছে বিল্ড একটা অপশন আছে, বিল্ড করলাম। এখন যদি আমি রান করাই, রান করালে হচ্ছে বোঝা যাবে প্রোগ্রামটা রান করছে কিনা। যদি এখানে প্রোগ্রামের সমস্যা থাকে তাহলে সেটা রান করবে না, তোমাকে সমস্যা দেখাবে। ধরো আমি এখানে একটা ভুল করি, হ্যাঁ, এখানে একটা আমি সেমিকোলন দিলাম না, একটা ভুল করলাম ইচ্ছা করে। এখন আমি প্রোগ্রামটাকে হচ্ছে সেভ দিলাম, এরপরে দেখো রান করাতে যাচ্ছি, রান করাতে গেলেই আগেই সেভের পরে হচ্ছে এখানে একটা বলছে যে একটা সমস্যা আছে। যদিও আমার সমস্যাটা 7 নাম্বার লাইনে, কিন্তু এখানে একটা সমস্যা দেখাচ্ছে। ঠিক আছে, বলছে যে error expected semicolon before printf, এই যে নিচে লেখা আছে error expected semicolon before printf, বলা আছে যে printf এর আগে একটা সেমিকোলন হওয়া উচিত। মানে এখানে একটা ভুল করেছিলাম, এটা যদি আমি ঠিক করে নেই, যদি এখন সেভ দেই, তাহলে এই লাল কালিটা চলে গেছে, লাল দাগটা চলে গেছে। আবার ধরো আমি এখানে printf এর এখানে টিটা আমি ভুলে কেটে দিলাম, মানে এটা তো একটা ফাংশন, অপশনটা আমি বলে কেটে দেন দিলাম। হ্যাঁ, আবার বলো। স্যার। কমার অপশন, কমা দিয়ে যে বলেন এন্ড করতে হয় বা প্রোগ্রাম এন্ড করতে হয়। হ্যাঁ, এটা আচ্ছা, কমা এখানে হচ্ছে দিয়ে। সেভ। আচ্ছা, তুমি শোনো কথাগুলো দেখো আবার। এখানে আমি সেভ দিলাম, দেওয়ার পরে এখন আমি রান করাবো। রান করতে গেলে দেখবে এখানে কি লেখা আছে যে it seems that this file has not been built yet। মানে মনে হচ্ছে যে ফাইলটা এখন বিল্ড হয় নাই। বিল্ড মানে হচ্ছে যে প্রোগ্রাম লেখা, এখন আর লেখা হয়নি পুরোপুরি ভাবে। ডু ইউ ওয়ান্ট টু বিল্ড ইট নাও? ইয়েস, আমি বিল্ড ইট করবো, কারণ হচ্ছে আমার ওরা বলেছে যে প্রোগ্রামে কোনো একটা জায়গায় সমস্যা আছে, বিল্ড করা হয়নি এখনো। এই যে প্রিন্ট এফ দিলাম, আমি টিটা কিন্তু আমি দেই না, আমি ইচ্ছা করে কেটেছিলাম যে ভুলটা দেখায় কিনা। তারপরে ধর আমি একটা কমার জায়গায় সেমিকোলন দিয়ে ফেললাম, এখানে কমা আছে, আমি একটা সেমিকোলন দিলাম ভুলে, দিয়ে এটাকে আমি হচ্ছে বিল্ড করলাম, বিল্ড মানে সেভ করলাম। এখন দেখো এখানে একটা সমস্যা দেখাচ্ছে। এই যে সমস্যা, এর নিচে হচ্ছে তোমার এই যে ইরোরে লেখা থাকে, ইরোরে লেখা থাকে, ঠিক আছে, ইরোরে লেখা থাকে। এই তো এই ইররের লিখা দেখে তোমাকে বের করে নিতে হবে, অথবা নিজেই যদি ভালো করে খেয়াল করো তাহলে ইররের লেখা দেখতে হবে না, তুমি নিজেই তোমার ভুল পেয়ে যাবে। আমি কমা দিয়ে দিলাম আবার ঠিক আগে জায়গায়। এখন বিল্ড করব, রান করালাম। রান করালে কি হবে? রান হবে। এখন রান করালে এই যে আমি রান করালাম, এই যে রান করালে কি হবে? একটা উইন্ডো আসবে, রান করালে একটা উইন্ডো আসবে। আমরা এখন উইন্ডোটা দেখবো যে ওখানে কি লেখা এসেছে। আমরা এখন উইন্ডোটা দেখবো কি লেখা এসেছে। দেখো প্রথমে লেখা আসছে এন্টার দ্য ভ্যালুস। ওই যে আমি স্ক্যানএফ এর উপরে, আমরা যে স্ক্যানএফ এর উপরে এন্টার দ্য ভ্যালুস লেখাটা দিয়েছিলাম, সেখানে হচ্ছে লেখা এসেছে এন্টার দ্য ভ্যালুস। আমি হচ্ছে ভ্যালু এন্টার দেবো। ধরো আমি লিখলাম হচ্ছে সামুদ্রিকের ভূমি আর উচ্চতা, ধরো সামুদ্রিকের ভূমি হচ্ছে 15, হ্যাঁ, আমি লিখলাম 15, তারপর এন্টার চিহ্ন দিলাম, দিলে এটা নিচে চলে গেল। তারপর আমি সামুদ্রিকের উচ্চতার মান দিলাম 8। এখন দেখো লেখা এসেছে দা এরিয়া ইজ 120। মানে আমি সামুদ্রিকের ভূমির মানটা দিয়ে দিলাম, উচ্চতার মানটা দিয়ে দিলাম, আমার এই সফটওয়্যারটা মানে আমার এই প্রোগ্রামটা অটোমেটিক কি করলো? সামুদ্রিকের ক্ষেত্রফলটা নিজেই বের করে নিল। তার মানে সূত্রটা আমি ভিতরে অ্যাপ্লাই করে দিয়েছি। মানে আমরা এমন একটা সফটওয়্যার বানাতে চাচ্ছি যেখানে মানুষ যার যার জমি জমা সংক্রান্ত বিভিন্ন ধরনের ক্যালকুলেশন আছে সেগুলোর সাপোর্ট পাবে। তো ওখানে ধরো বিভিন্ন অপশন থাকবে, তার মধ্যে একটা অপশন হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে সামুদ্রিক ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সে শুধু ভূমি আর উচ্চতার মানটা দিবে, তার সূত্র জানতে হবে না, সে শুধু ভূমি উচ্চতার মান দিবে, দিলেই অটোমেটিক কি হবে? ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। এখন যদি তুমি বলো স্যার এই প্রোগ্রামটা আমি আরো সুন্দর করে অনেকভাবে করতে চাই, অন্যরকম ভাবে, কেমন? যে আমি হচ্ছে এই যে এন্টার দ্য ভ্যালুস, এই এই কথাগুলো চেঞ্জ করে অন্যভাবে বলতে পারি যে এন্টার দ্য ভ্যালু অফ ভূমি মানে বেস, এন্টার দ্য ভ্যালু অফ হাইট মানে উচ্চতার মান ইনপুট নাও, ভূমির মান ইনপুট নাও। এইভাবে যদি আমি লাইন লাইন করে লিখতে চাই তাহলে কিন্তু প্রোগ্রাম করা যাবে। আমি কি বোঝাতে পেরেছি? মানে আমি হচ্ছে প্রত্যেকটা লাইন লাইন করে যদি হচ্ছে ইনপুট নেওয়ার ব্যবস্থা করে দেই যে এন্টার দ্য ভ্যালু অফ বি মানে বেস, এন্টার দ্য ভ্যালু অফ হাইট, তাহলেও করা যাবে।
তো আমরা যখন প্রোগ্রাম শিখে ফেলবো তখন দেখবো যে তুমি এই কাজগুলো আমি এখন যেটা বলছি তখন তোমার কাছে মনে হবে স্যার এই জিনিসটা আবার আপনি আর দেখা দেওয়া লাগে, এটা তো আমিও পারতাম। এখন তো আমরা শিখছি মাত্র, তাই আমার কাছে মনে হবে যে এই এত কঠিন কেন বা এরকম কেন, এত ঝামেলা কেন। তো যেহেতু একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখছি আমরা, যেটা হচ্ছে একেবারে নতুন একটা ভাষা, এখন একটা ভাষা কিন্তু মানে একবার একদিনে শিখে ফেলা যায় না, এটাতে টাইম দিতে হয়, ঠিক আছে, প্র্যাকটিস করতে হয়। তো আমরা আমরা এখন যে প্রোগ্রামটা দেখলাম সেটা কি ছিল? আমাদের প্রোগ্রামটা হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম লিখো। তাহলে আমরা সামুদ্রিক ক্ষেত্রফল নির্ণয় করলাম। প্রথমে আমরা কি করলাম? হেডার ফাইল ইউজ করলাম। হেডার ফাইল, তারপর হচ্ছে মেইন ফাংশন, কোনটার কাজ কি সেটা আমি আগে বলেছি। তারপর হচ্ছে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ভেরিয়েবল গুলো কি কি? একটা হচ্ছে ভূমি, একটা হচ্ছে উচ্চতা, তারপর হচ্ছে এরিয়া। এভাবে করে হচ্ছে আমরা কি করব? এমন করে হচ্ছে আমরা দুইটা সংখ্যা ইনপুট নেওয়ার ব্যবস্থা করলাম। সর্বশেষ আমরা কি করলাম? প্রসেস করলাম, তারপর হচ্ছে প্রিন্টএফ করলাম। তো এই যে কাজগুলো করেছি, তাহলে এই কাজগুলো দিয়ে আমরা আসলে কি বানিয়ে ফেললাম? আমরা এমন একটা সফটওয়্যার বানিয়ে ফেললাম যেটা হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফল বের করতে পারবে। তারপর আমরা এমন একটা সফটওয়্যার বানাবো সামনে, সেটা হচ্ছে তোমার একটা সার লিপ ইয়ার কিনা সেটা বের করে দিতে পারবে। মানে মানুষের কনফিউশন থাকবে না, ঠিক আছে? মানুষের কনফিউশন থাকবে না। তো আমরা হচ্ছে এই ধরনের কাজগুলো করতে পারি। ধরো তুমি হচ্ছে ইয়ে পারো না, কি বলে এটাকে, আহ, কি বলে এটাকে, যে সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্সন পারো না, তুমি জাস্ট কি করতে পারো? গুগলে সার্চ দিতে পারো, গুগলে সার্চে লিখতে পারো সেলসিয়াস টু ফারেনহাইট কনভার্টর। ধরো তুমি তুমি হচ্ছে আমরা যখন চুলার হিসাব করি যে চুলাতে হচ্ছে তাপমাত্রা কত, হ্যাঁ, চুলাতে তাপমাত্রা কত, তখন আমরা বলি হচ্ছে যে চুলার তাপমাত্রা হচ্ছে 100°C। তো তুমি হচ্ছে যদি না জানো যে আহ, যদি হচ্ছে এটা না জানো যে চুলার যে 100°C এটাকে ফারেনহাইটে কনভার্ট করলে কত হয়, তাহলে তখন কিন্তু তোমাকে ওই সূত্রটা জানতে হবে, C/5 = F - 32/9। এটা কিন্তু তোমাকে জানতে হবে, এটা ছাড়া তুমি কিন্তু পারবে না। এখন সবাই তো এগুলো জানবে না, এটাই তো স্বাভাবিক, তাই না? সবাই তো সায়েন্সে পড়বে না, আর সবাই তো আর সূত্র মুখস্থ রাখবে না। তো স্যার আমরা যদি পাউন্ড। না পারি তখন পাউন্ড, ফুট থেকে পাউন্ডে কনভার্সন এরকম বিভিন্ন রকম হতে পারে না? তারপর সেন্টিমিটার থেকে ইঞ্চিতে, ইঞ্চি থেকে সেন্টিমিটার, তারপর গজ থেকে মিটার, ঠিক আছে, মিটার থেকে গজ, এরকম বিভিন্ন ধরনের কনভার্সন আছে, সব তো আমরা পারি না। তো তখন কি করি? আমরা গুগলে সার্চ দিই। যেমন আমি তোমাদেরকে এখন গুগলে সার্চ দিয়ে দেখাচ্ছি যে সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্সনটা, এটার ক্যালকুলেটর কিন্তু গুগলে আছে, আমি তোমাদের দেখাচ্ছি। এরকম প্রায় সব ক্যালকুলেটরই গুগলে পাওয়া যায়। ওখান থেকে কি করতে হয়? শুধু তুমি ওখানে লিখে সার্চ দিবা, দেওয়ার সাথে সাথে চলে আসবে। আমি মাত্র সার্চ দিলাম, তোমাদের দেখাচ্ছি কি সার্চ দিয়েছি। এই যে আমি গুগলে সার্চ দিলাম, দেখো সবাই মনে হয় দেখতে পাচ্ছ লেখা আছে সেলসিয়াস টু ফারেনহাইট কনভার্সন ক্যালকুলেটর। সবাই আশা করি দেখতে পাচ্ছ যে সেলসিয়াস টু ফারেনহাইট কনভার্সন ক্যালকুলেটর, আমি গুগলে জাস্ট সার্চ দিলাম। তো এই যে আমি সার্চ দিলাম, তো এই যে সার্চ দেওয়ার পরে কি এসেছে দেখো, এখানে একটা ক্যালকুলেটর এসেছে। এই যে এখানে এখানে একটা ক্যালকুলেটর এসেছে। বাম পাশে লেখা ফারেনহাইট দিলে ডান পাশে সেলসিয়াস আসবে, ডান পাশে সেলসিয়াসের মান দিলে বাম পাশে ফারেনহাইট আসবে। এখন আমি হচ্ছে মান দিলাম ধরো 100°C। দেখো ডান পাশে আমি লিখলাম সেলসিয়াস 100, চলে আসলো 200°F। এখন তোমার মনে প্রশ্ন আসলো না যে গুগল কিভাবে জানে রে ভাই যে 100কে সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করলে 212 হয়? এটা গুগল কিভাবে জানে? এটা তো আমরা ম্যাথে ক্যালকুলেশন করে বের করি, তাই না? ওই যে C/5 = F - 32/9, ওই সূত্রে অ্যাপ্লাই করে কিন্তু আমরা বের করি যে এটা দিয়ে হচ্ছে কি করে সেলসিয়াস থেকে ফারেনহাইট বা ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করে। আমরা এই সূত্রটা পড়েছিলাম, এই যে C/5 = F - 32/9, এই সূত্র দিয়ে কিন্তু হচ্ছে কি কনভার্ট করতে হয়। তো এখন গুগল তো এটা জানার কথা না। গুগলে কি করা হয়েছে, এই গুগলের মধ্যে এই প্রোগ্রামটা দিয়ে দেওয়া হয়েছে। আমরা এখন একটু পরে যে প্রোগ্রামটা লিখবো সেই প্রোগ্রামটা গুগলের মধ্যে দেওয়া হয়েছে যে সেলসিয়াস থেকে ফারেনহাইট কিভাবে কনভার্ট করতে হয়, ঠিক আছে? এই প্রোগ্রামটা মানে এই সূত্রটা দিয়ে একটা প্রোগ্রাম বানিয়ে ওখানে দেওয়া হয়েছে। সেখানে ইনপুট নেওয়ার মানে স্ক্যানএফ এর ব্যবস্থা করে দিয়েছে, এটা হচ্ছে স্ক্যানএফ এর ব্যবস্থা করে দিয়েছে। স্ক্যানএফ এ কি করে আমরা যদি হচ্ছে সেলসিয়াস ইনপুট দেই ফারেনহাইট আউটপুট হয়, অথবা ফারেনহাইট ইনপুট দিলে সেলসিয়াস আউটপুট আসে। তো এখন যদি তুমি অন্য কোনো মান দেখতে চাও, যদি আমি বলি হচ্ছে এখানে, আহ, আমি যদি বলি হচ্ছে, বলো কি বলতে চাও? কেজি টু পাউন্ড বা পাউন্ড থেকে কেজি। আচ্ছা, কেজি টু পাউন্ড, আচ্ছা ঠিক আছে, আমরা এখানে লিখে সার্চ দিই। আচ্ছা এখানে আরেকটু দুই একটা মান দেখি। ধরো তুমি, আমাদের যে জ্বর আসে, যে আমাদের জ্বর আসলে 104°F, তাই না? জ্বর কিন্তু ফারেনহাইট থাকে, সেলসিয়াসে না। আমাদের যে 104° জ্বর আসে সেটা হচ্ছে সেলসিয়াসে 40°C, মাত্র 40°C। অর্থাৎ আমি যদি বলি, অনেকে এরকম প্রশ্ন করে আর কি, যারা হচ্ছে এইসব বিষয়ে কম জানে তারা প্রশ্ন করে যে যে 100°C তাপমাত্রায় যখন পানিতে তুমি হাত দাও হাত পুড়ে যায়, কিন্তু জ্বর যখন 104° হয় তখন কিন্তু তোমার হাত পুড়ে না।
তো জ্বরটা কিন্তু হচ্ছে ফারেনহাইটে হিসাব হয়। আর পানির যে হিসাবটা আমরা করি, তাপমাত্রার হিসাবটা মানে চুলা যখন গরম করি তখন কিন্তু ডিগ্রি সেলসিয়াসে করি। তাহলে সেলসিয়াসে যেটা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, সেটা হচ্ছে ফারেনহাইটে 104 ডিগ্রি ফারেনহাইট। আবার চুলাতে আমরা যেটাকে হচ্ছে বলি 100 ডিগ্রি সেলসিয়াস, সেটা হচ্ছে ফারেনহাইটে 212 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে? আচ্ছা, ও বলেছে হচ্ছে ফুট টু পাউন্ড কনভার্সন ক্যালকুলেটর। আমি এখানে হচ্ছে জাস্ট ফুট টু পাউন্ড বা কেজি টু পাউন্ড লিখলাম, কেজি টু পাউন্ড লিখলাম। ফুট কোথেকে আসলো, কেজি টু পাউন্ড, এই যে চলে আসছে কেজি টু পাউন্ড কনভার্সন ক্যালকুলেটর। ঠিক আছে? তো এই যে এখানে হচ্ছে তোমার 1 কেজি সমান হচ্ছে 2.204। দেখো ভালো করে, 1 কেজি সমান 2.204 পাউন্ড। এখন তোমাকে যদি পরীক্ষায় বলে যে তুমি অ্যালগোরিদম ফ্লোচার্ট করো, এরকম বলবে না, জাস্ট বলছি। যদি বলে তাহলে তুমি 2.20 পাউন্ড যদি গুণ করে দাও 1 কেজির সাথে, যদি 1 কেজির জায়গায় বলা হচ্ছে 2 কেজি, তাহলে তুমি 2 এর সাথে গুণ করবা 2.20। যদি বলে 3 কেজি সমান কত পাউন্ড, 3 × 2.20। যদি বলে 5 কেজি সমান কত পাউন্ড, 5 × 2.20। এখন আমি 5 কেজি লিখি, 5 কেজি সমান কত পাউন্ড। দেখো সাথে সাথে চলে এসেছে, এই যে 5.5 × 2.2 গুণ করলে যে মানটা আসে 11.02 চলে এসেছে। আবার যদি লিখি আমি 15 পাউন্ড, হ্যাঁ, এটার মান চলে আসবে 15 × 2.2 গুণ করে আসে 33.সামথিং পাউন্ড। তো তারপর হচ্ছে আমরা একটু আগে যে মানে প্রোগ্রামটা করলাম, ঠিক আছে, আহ, এই এই ধরনের জিনিসগুলো পাওয়া যেতে পারে হয়তো। আমি এরিয়া অফ প্যারালোগ্রাম কনভার্সন ক্যালকুলেটর থেকে পাই কিনা, ক্যালকুলেটর। আচ্ছা, এখানে আছে। গুড, এখানে দেয়া আছে। এই যে আমরা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল বের করছি। এখানে দেখো সূত্র লেখা আছে বি ইন্টু এইচ। এখন এখানে কি লেখা আছে, এন্টার ভ্যালু। দেখো ভালো করে সবাই খেয়াল করো, এই যে এখানে কি লেখা আছে, এন্টার ভ্যালু। আমরা এই কাজটা কিন্তু ওখানে করেছি। আমরা দুইটা জিনিস একসাথে লিখেছি, এন্টার দ্য ভ্যালুস অফ, এন্টার দ্য ভ্যালুস। এখানে লিখেছে এন্টার দ্য ভ্যালু, কার ভ্যালু, বেজের ভ্যালু। হ্যাঁ, আমি লিখলাম হচ্ছে 15, আমরা যেটা করেছিলাম। আর এন্টার দ্য ভ্যালু অফ হাইট, হাইটের ভ্যালু এন্টার দিতে বলেছে, দিলাম হচ্ছে 8। তো এটা যদি এন্টার দেই তাহলে হচ্ছে কি আসবে, এই যে ক্ষেত্রফল দেখো চলে এসেছে 120, যেটা আমরা একটু আগে প্রোগ্রামটা করলাম। তার মানে আমরা হচ্ছে এই যে গুগলের বা হচ্ছে বিভিন্ন ধরনের সফটওয়্যারে যে প্রোগ্রামগুলো দেওয়া হয় সেই প্রোগ্রামগুলো সলভ করে ফেলেছি একটু আগে। তো আমরা আরো জটিল জটিল প্রোগ্রাম সামনে সলভ করবো। ঠিক আছে? তাহলে আমরা যে কাজটা করেছি সেই কাজটা কিন্তু দেখো গুগলে করা আছে, মানে এটা কেউ না কেউ করেছে সলভ এভাবে করে, যে সফটওয়্যারের ভিতরে প্রোগ্রামটা তারা ইনপুট দিয়ে দিয়েছে। তার মানে আমরা এতক্ষণ যে কাজটা করলাম সেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার বানাতে পারবো। হ্যাঁ, এই সফটওয়্যার গুলোর জন্য কি লাগবে, লজিক লাগবে, প্রোগ্রাম লাগবে। এই প্রোগ্রামগুলি বেসিক্যালি আমরা দেখলাম। এইটুকুর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। স্যার এখানে ব্লকের মতো অপশনে যে বেস দিয়ে রাখছে, ওরকম করা যায় হ্যাঁ, না প্রোগ্রাম, সি হ্যাঁ, প্রোগ্রামে? হ্যাঁ, করা যাবে। এটা তো হচ্ছে আসলে এই যে এইচটিএমএল ডিজাইন, মানে এটা তো একটা পেজ, তাই না, ওয়েব পেজ, ঠিক না? এটা কিন্তু একটা ওয়েব পেজ। তো এই যে ঘরগুলো কিন্তু ওয়েব পেজের সাহায্যে করেছে, যেটা এইচটিএমএল সিএসএস ওগুলো দিয়ে করেছে। আর আমরা তো ব্লক, সি প্রোগ্রামে তো ব্লক করা যাবে না। সি প্রোগ্রামে কি করা যাবে, এই যে বেজ ইনপুট এটা দেওয়া যাবে না। আমরা আমাদের প্রোগ্রামে এরকম করে লিখতে পারি, বেজ একটা, তারপর কি করতে পারি, হাইট একটা, এটা আমরা হচ্ছে ইনপুট দিতে পারি। তো আমরা হচ্ছে আমাদের প্রোগ্রামটা যেটা আছে সেখানে কিন্তু এইটা, এই চেঞ্জটা সামান্য করে ফেললেই হবে। ধরো আমি এখানে কি লিখেছি, এন্টার দ্য ভ্যালুস। আমি লিখলাম হচ্ছে এন্টার দ্য ভ্যালু অফ বেস। ভালো করে খেয়াল করো, এন্টার দ্য ভ্যালু অফ বেস হয়ে গেল একটা। এখন তার মানে আমি শুধু একটা ইনপুট নিব, শুধু একটা, কোনটা, শুধু বি এর ইনপুট নিব, এইচটা নিব না। আমি ভেঙে ভেঙে করছি ওটার সাথে মিলানোর জন্য, গুগলের সাথে মিলানোর জন্য। দেখো শুধু কি নিবে, বি এর ইনপুট নিবে। এরপরে আমি বললাম হচ্ছে এন্টার দ্য ভ্যালুস অফ, বি না বলে আমি কি বললাম, আমি হচ্ছে বললাম বেজ না বলে আমি বললাম হাইট। আরো দুইটা লাইন আমি এক্সট্রা করছি। সেটা কি, আমি লিখেছি এন্টার দ্য ভ্যালু অফ বেস, এখন লিখবো এন্টার দ্য ভ্যালু অফ হাইট। ঠিক আছে? HEIGHT, হাইট। আর নিচে হচ্ছে আমি এই বেজের জায়গায় হাইট লিখবো এইচ। এখন দেখো আমার ইনপুটের ব্যবস্থা হবে দুইটা। এখানে ইনপুট আমরা দুইটা একসাথে নিয়েছিলাম, এখন আমরা ইনপুট নিলাম হচ্ছে দুইটা আলাদা আলাদা। এখন এটাকে আমরা বিল্ড করি। আমরা এটাকে বিল্ড করে আমরা এটাকে রান করি। রান করে দেখি কি হয়, রান করে দেখি, রান করে দেখি, রান করলাম। রান করলে অবশ্যই কি আসবে, বেজ আলাদা আসবে, হাইট আলাদা আসবে। তোমাদের জন্য আমি এটা শেয়ার করে দিচ্ছি উইন্ডোটা, তোমরা দেখো। এই যে প্রথম এসেছে কি, এন্টার দ্য ভ্যালু অফ বেস, মানে তুমি যা লিখতেছো তাই আসতেছে। এন্টার দ্য ভ্যালুস অফ বেস, আমি লিখলাম বেস হচ্ছে আমার 20। হ্যাঁ, তারপর হচ্ছে কি লেখা আসবে, দেখো এন্টার দ্য ভ্যালু অফ হাইট, দেখছো ওইটার মতো করে মিলে গেছে। দিলাম হচ্ছে আমি 5। সাথে সাথে চলে আসলো যে ভূমি যদি 20 হয়, হাইট যদি 5 হয়, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 100। খেয়াল করে দেখো, এটা চলে এসেছে। ওকে, আমাদের প্রথম 40 মিনিট শেষ। আমরা 5 মিনিট ব্রেক নিয়ে আবার জয়েন করবো। তোমরা হচ্ছে ব্রেকের মাঝখানে প্রোগ্রামটা লিখে ফেলবা, যারা লিখো নাই স্ক্রিনশট দিয়ে রাখো। আর হচ্ছে পাশাপাশি তোমরা হচ্ছে
প্রোগ্রামটা আবার ভালো করে খেয়াল করো যে বুঝতে সমস্যা হচ্ছে কিনা। আমরা ঠিক 5 মিনিট পর সবাই হচ্ছে আবার back